হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য ইন্টারেস্টিং এ ভরপুর একটা কোরিয়ান ড্রামা লাভ স্টোরি নিয়ে আসলাম। এই লাভ স্টোরিতে আমরা দেখতে পাবো যে একটি সাধারণ কিউট মেয়ে যখন একটি কোম্পানির সিইওর বডিগার্ড হয়ে যায়, আর সেই সিইও যখন তার কিউট বডিগার্ডের প্রেমে পড়ে যায়। কিন্তু আমাদের কিউট বডিগার্ড মেয়েটি তো তার বসের ভালোবাসা অ্যাকসেপ্ট করে না, যার কারণে সিইও তার কিউট বডিগার্ডকে অনেক জ্বালাতন করে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করার জন্য। তাকে দিয়ে নানান ধরনের কাজকর্ম করায় যাতে করে সে তার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেয়। তাহলে মেয়েটি কি তার বসের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নেবে নাকি করবে না, সেটাই আজকে আমরা এই গল্পের মাধ্যমে দেখব। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে কিউট ফিমেল লিড সুজিনকে দেখানো হয়। সুজিন তো একটি বুক সাইনিং ইভেন্টে এসেছে তার ক্রাশ হানরানের সাথে দেখা করার জন্য, কিন্তু তার আগে সে তার মেকআপটা ঠিক করে নিতে চায়, যার কারণে তার সামনে থাকা গাড়ির আয়নার মাধ্যমে সে তার লিপস্টিকটা আবারও লাগিয়ে নিয়েছিল। আর সেই গাড়ির ভেতরে ছিল এই গল্পের মেন লিড গুরং। গুরং তো গাড়ির ভেতরে থেকে সুজিনের এইসব কিছু দেখছিল। গুরং তার ড্রাইভারকে বলে গাড়িটা সামনে নিয়ে যেতে, আর ড্রাইভার যখন গাড়িটা টান দেয় তখনই সুজিনের হাত থেকে তার লিপস্টিকটা মাটিতে পড়ে যায়, যার কারণে সে খুবই স্যাড হয়ে যায়। আর গুরং যখন গাড়ি থেকে বের হয় তখনই কিছু মেয়ে এসে তাকে ধাক্কা দেয়, যার কারণে গুরং তো সুজিংয়ের গায়ের উপরে পড়ে যায়, কিন্তু সুজিং তো স্ট্রংভাবে তাকে ধরে রাখে। আর এসব কিছু দেখে গুরং তো খুবই অবাক হয়ে যায় আর একে অপরের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সুজিং তখন গুরংকে বলে যে আপনি কি ঠিক আছেন? তখনই গুরংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে বাধা দেয় আর বলে যে বস আমাদের দেরি হয়ে যাচ্ছে। এরপরে গুরং আর তার অ্যাসিস্ট্যান্ট চলতে থাকে, কিন্তু গুরংয়ের হাতে থাকা বোতামের সাথে সুজিংয়ের সোয়েটার উল্টা লেগে যায়, যার কারণে সুজিংয়ের সোয়েটারটা খুলতে থাকে। আর গুরং তো তার হাতে থাকা সুতাটা সাধারণ মনে করে সে সেটা ফেলে দেয়। আর সুজিং তো এসব দেখে অনেক রেগে যায় আর তার পেছন পেছন ছুটতে থাকে। আর সুজিন তো গুরংকে ধরে ফেলে আর বলে যে তুমি কি দেখতে পাও না নাকি কানে শুনতে পাও না? তোমার হাতের বুতামে আমার সোয়েটার উল্টে লেগে তো আমার সোয়েটারটা নষ্ট হয়ে গেছে। গুরং তখন বলে যে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য একটা ভালো আইডিয়া না। এইসব কথা শুনে সুজিং তো আরো বেশি রেগে যায় আর বলে কে তোমার অ্যাটেনশন পেতে চাইছে? তুমি যদি আমার ড্রেসটা নষ্ট না করতে তাহলে আমি তোমার পেছনে ছুটতাম না। এসব কথা বলার পরে গুরং লক্ষ্য করে সত্যি ওর ড্রেসটা নষ্ট হয়ে গেছে। গুরং তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে ওকে কিছু ড্রেস কিনে দিও। সুজিং তখন রেগে গিয়ে বলে যে কে তোমার কাছে ড্রেস চাইছে? আমি চাইছি তুমি আমার কাছে সরি বলো। কিন্তু গুরং তো তার কথার কোনো পাত্তাই দেয় না আর এখান থেকে চলে যায়। এরপরে গুরংয়ের অফিসের সিন দেখানো হয়, যেখানে গুরংয়ের গ্র্যান্ডপা ছিল এই কোম্পানির সিইও। আর সে সবার সামনে এটাই বলছে যে আজকে থেকে সে তার সিইওর পদ থেকে রিজাইন নিচ্ছে। আর এই সিইওর পথে তার একমাত্র উত্তরাধিকারী নাতি গুরংকে এসে এই সিইওর পথে বসাতে চায়। তখন এই গুরং এসে তাকে বলে যে সে এই সিইওর পথে বসতে চায় না, এমনকি এই কোম্পানিতে কাজ করতে চায় না। এই কথা বলে সে তার রিজাইন দিয়ে চলে আসে। আর ওইদিকে আমরা সুজিনকে দেখতে পাই, সে তার এমন ড্রেস নিয়ে হানরানের সাথে দেখা করতে পারবে না, যার কারণে সে তার বাড়ি ফেরার আগে হানরানের একটি লেখা বই নিয়ে যেতে চায়। আর সেই বইটা পেয়ে সুজিন তো অনেক খুশি হয়ে স্বপ্নের দেশে ভেসে যায়। সে তো কল্পনা করতে থাকে যে সে হানরানকে তার মনের কথাগুলো বলছে যে সে তাকে ভালোবাসে, আর সে এটাও দেখছে যে হানরানও তাকে ভালোবাসে এবং তাদের দুজনের মধ্যে কিস হতে চলেছে। আর তখনই গুরংয়ের ধাক্কা লেগে সুজিনের হাত থেকে বইটা পড়ে যায় আর তার স্বপ্নটাও ভেঙে যায়, যার কারণে সুজিন অনেকটাই রেগে যায়। আর তখনই গুরংকে ধরার জন্য তার গ্র্যান্ডপার বডিগার্ডগুলো চলে আসে, আর তাদের পায়ে পায়ে পাড়া লেগে সুজিংয়ের বইটা তো পুরো নষ্ট হয়ে যায়। এসব দেখে সুজিং আরো বেশি রেগে যায় আর সবগুলোকে পেটাতে শুরু করে। আর সবগুলোকে এমন মারে টেনা মারে যে সবগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আর সুজিংয়ের এমন ফাইট দেখে গুরং তো পুরোই অবাক হয়ে যায়। আর সেখানে থাকা একটি লোকের নাক দিয়ে তো রক্ত বের হচ্ছিল, আর সেই রক্ত দেখে তো সুজিং সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে সুজিংকে হসপিটালে দেখানো হয়। সুজিংয়ের গায়ের থেকে চাদর সরে যাওয়াতে গুরং তো তাকে ঢেকে দেওয়ার চেষ্টা করছে। তখনই সুজিংয়ের জ্ঞান ফিরে, আর এমনটা দেখে সুজিং তো অনেক ভয় পেয়ে যায় আর তাকে ঘুষি মারতে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টের চোখে ঘুষি মেরে দেয়। আসলে সুজিং মনে করছিল গুরং হয়তো তার সাথে খারাপ কিছু করতে চাইছিল। এরপরে দেখা যায় যে গুরংয়ের অ্যাসিস্ট্যান্ট গুরংকে বলছে যে বস আমার মনে হয় এবার আপনার জন্য একটি বডিগার্ড হায়ার করতে হবে, কারণ যেভাবেই হোক আপনার গ্র্যান্ডপার বডিগার্ডরা আপনাকে ধরে নিয়ে যাবে। গুরং তখন বলে যে আমার বডিগার্ড হিসেবে আমার মনে হচ্ছে ওই মেয়েটি একদম ঠিক আছে, তুমি তো নিজের চোখে দেখলে মেয়েটি কিভাবে ফাইট করলো। আর এতে তার অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে সুজিংদের বাড়ি থেকে সুজিংদের দুটি ভাড়াটিয়া বেরিয়ে যাচ্ছে।
আর সুজিংয়ের বাবা মা তাদেরকে অনেক রাখার জন্য রিকোয়েস্ট করছিল। আসলে সুজিংয়ের বাবা হলো একজন মার্শাল আর্টস, আর আজকালকে মার্শাল আর্টস কেউ শিখে না। আর সুজিংয়ের মা তো একটি পার্লারে কাজ করতো, আর সুজিং তো কিছুই করতো না। আর তাদের ইনকাম সোর্স হলো এই দুটি ভাড়াটিয়া, কিন্তু তারা তো এখানে থাকার জন্য একদম রাজি হচ্ছিল না। আর ওইদিকে তো গুরং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সুজিংদের এলাকায় আসে সুজিংদের বাড়ি আসার জন্য। এরপরে গুরং সুজিংয়ের বাবা মার সাথে কথা বলে আর বলে যে তার মেয়েকে তার বডিগার্ড হিসেবে হায়ার করতে চায়। প্রথমে তো সুজিংয়ের বাবা মা রাজি হয় না যে তার মেয়েকে কেন তার বডিগার্ড হিসেবে পছন্দ হলো। গুরং তখন বলে যে আপনার মেয়ে সুজিং যদি আমার বডিগার্ড হয় তাহলে আমি তাকে দ্বিগুণ স্যালারি দিব। দ্বিগুণ স্যালারির কথা শুনেতেও সুজিংয়ের মা সাথে সাথে রাজি হয়ে যায়। আর তখনই সুজিং সেখানে এসে বলে যে এই খারাপ লোকটা এখানে কেন। আর এই কথা শুনে সুজিংয়ের বাবা তো গুরং আর গুরংয়ের অ্যাসিস্ট্যান্টকে একদম চেপে ধরে। আর সুজিংয়ের বাবা তখন বলে যে আমি প্রথমে ভেবেছিলাম তোমরা কোনো রহস্য নিয়ে এই বাড়িতে এসেছো। সুজিং তখন বলে যে বাবা এবারের মতো এদেরকে ছেড়ে দাও। আর গুরং তো তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই মেয়েকে এত সহজেই হায়ার করা যাবে না। আর গুরংয়ের অ্যাসিস্ট্যান্ট তখনই তার গ্র্যান্ডপার বডিগার্ডদেরকে দেখতে পায়। তাদেরকে দেখে তো তারা লুকাতে থাকে আর তার বডিগার্ডরা পেছনে পেছনে ছুটতে থাকে। আর গুরং তো সোজা এসে সুজিংয়ের বাড়িতে লুকিয়ে পড়ে। সুজিং তো উপর থেকে নেমে তার মাম্মামকে চিৎকার করে বলতে থাকে যে মাম্মাম আমার ওয়াশরুমে পানি চলে গেছে, তুমি আমাকে মাথা ধুতে সাহায্য করো। গুরং তখন বাধ্য হয়ে তার মাথা ধুতে সাহায্য করছিল। এরপরে সুজিংয়ের যখন মাথা ধোয়া হয়ে যায় গুরং তো চুপি চুপি চলে যাবে, তখনই সুজিং গুরংকে দেখে ফেলে। গুরংকে দেখে সে অনেক অবাক হয়ে যায় আর তাকে ধরতে গিয়ে তার গায়ের উপরে পড়ে যায়। আর তখনই সুজিংয়ের বাবা এসে পড়ে আর এসব দেখে সে খুব শকড হয়ে যায়। আর তখন সুজিংয়ের মা এসে একইভাবে সেও শকড হয়ে যায়। এরপরে সুজিং আর সুজিংয়ের বাবা তারা দুজনে মিলে গুরংকে চেপে ধরে আর বলে যে তাকে তো একবার মানা করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, তবু সে আবারও এ বাড়িতে কেন এসেছে। গুরং তখন বলে যে যেভাবেই হোক আমি আপনার মেয়েকে আমার বডিগার্ডের জন্য হায়ার করতে চাই। তখনই সুজিংয়ের যে আমার মেয়ে তোমার বডিগার্ড হিসেবে কাজ করবে, কিন্তু একটা প্রবলেম আছে, সে একটি মেয়ে হয়ে সারাক্ষণ তোমার সাথে সাথে কিভাবে থাকবে বডিগার্ডের মতো। গুরং তখন বলে যে আমি আপনার মেয়েকে দ্বিগুণ স্যালারি দিব, কিন্তু সুজিংয়ের মা তো এতেও রাজি হয় না। সুজিংয়ের মা তখন বলে যে আমার মেয়ে একটি মেয়ে হয়ে কিভাবে তোমার সাথে এতটা বডিগার্ডের মতো থাকবে, তাছাড়া তার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যাবে। গুরং তখন বলে যে তাহলে আমি আপনাদের বাড়িতে চিফ গেস্ট হিসেবে থেকে যাব। এই কথা শুনে সুজিংয়ের মা তো সাথে সাথেই রাজি হয়ে যায়। আর গুরং তো রুম দেখার জন্য উপরে চলে যায়। আর সুজিং তো তার মাকে বলতে থাকে মা ওকে এ বাড়িতে রেখো না, তাকে যদি এ বাড়িতে রাখো তাহলে আমার প্রাইভেসি নামে কিছুই থাকবে না। সুজিংয়ের মা তখন বলে ওকে যদি এ বাড়িতে রাখি তাহলে আমি আমার বাড়ি ভাড়াটাও পাবো, তাছাড়া বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই, ওকে রাখলে তো ভালোই হবে, তাছাড়া তোমার জবের জন্য তো আমরা স্যালারিও পাবো। আর এদিকে গুরং তো সুজিংয়ের রুমটা পছন্দ করে ফেলে থাকার জন্য, কিন্তু সুজিং তো একদম রাজি হয় না তার রুমটা দিয়ে দেওয়ার জন্য, কারণ এটা তার রুম। কিন্তু গুরং তো তার মাকে অফার করা 10% আরো বেশি টাকা দিবে। এই কথা শুনে সুজিংয়ের মা তো রাজি হয়ে যায় আর তাকে বলে যে এই রুমটা ছেড়ে দেওয়ার জন্য এখন থেকে গুরং এই রুমে থাকবে। এরপরে দেখা যায় গুরং তো তার বাড়ি ভাড়া অ্যাডভান্স দেওয়ার জন্য সুজিংয়ের মাকে তার এটিএম কার্ড দেয়, কিন্তু সেগুলো কাজ না করার কারণে সে একটা একটা করে কার্ড দেয় আর সেগুলো একটাও কাজ করছিল না। এতে সে বুঝতে পারে যে সে তার গ্র্যান্ডপার কথা না শোনার কারণে তার গ্র্যান্ডপা হয়তো তার এটিএম কার্ডগুলো বন্ধ করে দিয়েছে। এজন্য গুরং তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে টাকা নিয়ে আসার জন্য, কিন্তু গুরংয়ের অ্যাসিস্ট্যান্টও ফোন ধরে না। আর সুজিং তখন বলে যে তোমার কাছে টাকা নেই, এর জন্য তুমি এখান থেকে চলে যাবে। কিন্তু গুরং তো তার হাতে থাকা এক্সপেন্সিভ একটা ঘড়ি তাদের কাছে দিয়ে দেয় আর বলে যে এই ঘড়িটা আপনারা আপাতত রাখুন, আমি কালকে আপনাদের টাকা এনে এখানে দিয়ে দিব। এরপরে দেখা যায় সেদিন সকালে গুরং যখন ঘুমাচ্ছিল তখন সকাল 5টা বাজে জোর সাউন্ডে টেপ রেকর্ডার চলছিল আর সবাইকে বলছিল সকাল 5টা বেজে গেলে সবাই উঠে পড়ো। গুরং তখন সুজিনকে বলে যে আমি তো এখন ঘুমাচ্ছি, তোমরা কেন বিরক্ত হচ্ছ। সুজিন তখন বলে যে এখন ঘুমানোর সময় না, এখন হচ্ছে এক্সারসাইজ করার সময়, আর এটাই হলো এই বাড়ির নিয়ম, এখানে থাকতে হলে এই নিয়মগুলো মানতেই হবে। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। থ্যাংকস ফর ওয়াচিং।